আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচ, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ। তোমাদের পরীক্ষার কিছুদিন পর এখন বাংলা প্রথম পত্রের একটা দিক নির্দেশনা তোমাদের প্রয়োজন। তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটা আসলে সিলেবাস সব থেকে বড়। তোমাদের 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, মোট 26টা টপিক পড়তে হয় 100 মার্কের জন্য। তার ভিতরে 30 মার্কের এমসিকিউ, 30 মার্কের এমসিকিউর ভিতরেও দেখা যায় যে 12টা এমসিকিউ গদ্য থেকে আসে, 12টা পদ্য থেকে আসে এবং 6টা নাটক এবং উপন্যাস মিলিয়ে আসে। আজকের ক্লাসে এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে না, আজকে টোটাল 70 মার্কের সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে এবং সাজেশন দেওয়া হবে যে কোন টপিক থেকে কোন ধরনের সৃজনশীল হতে পারে। তো এটা 70 মার্কের প্রিপারেশন এবং তোমাদের এমসিকিউ ক্লাসটা হয়তোবা এই ক্লাসটার পরে আমি আপলোড দিয়ে দিব। আলাদাভাবে রেকর্ড করিনি। তোমাদের এমসিকিউর ক্লাসটা আমি যে কোর্সগুলোতে পড়াই সেই কোর্সগুলোতে নির্বাচিত 50টা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ থাকে সেই এমসিকিউগুলো রিভাইজ করলে কিন্তু আসলে পুরো চ্যাপ্টারটার খুব সুন্দর একটা রিভিশন হয়ে যায়। সেগুলোকে এক করে আমার আপলোড দেওয়ার চিন্তাভাবনা আছে। তো এখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করি। আমরা সবসময় এমসিকিউ নিয়ে আসলে খুব বিচলিত থাকি, কিন্তু এমসিকিউতে কিন্তু মার্ক 30, অপরদিকে সিকিউতে মার্ক 70। তো আমাদের এমসিকিউ যদি একটু নড়বড়ে হয়ে যায় তবে সিকিউ দিয়ে কিন্তু ভালো একটা মার্ক গেইন করা পসিবল আবার। তো চলো আর দেরি না করে আমি প্রত্যেকটা টপিকে কোন কোন দিক থেকে সৃজনশীল হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। মূলত শিখন ফলগুলো আমি গাইড এবং টেস্ট পেপার থেকে কালেক্ট করছি। এবার আমার মতো করে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই গল্পের বা ওই গল্পের ওই অংশগুলা একটু ভালো মতো জোর দিয়ে পড়ো। তো মনোযোগ দিয়ে 1টা ঘন্টা আমাকে দাও। দেখো, প্রথমত আমাদের যেই রচনাটা আসে সেটা হচ্ছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। তোমাদেরকে বলি 26 ব্যাচ, হ্যাঁ তোমরাই প্রথম এটার উপরে ব্যাচ প্রথম পাচ্ছ যাদের বোর্ড সিলেবাসে নব্য লেখক দিগের প্রতি নিবেদন এটা আছে, ঠিক আছে। তার আগে কিন্তু 25 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাস ছিল। তো দেখো এই টপিকটা থেকে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে। সাহিত্য কেন্দ্রিক একটা চ্যাপ্টার, তো এই টপিক থেকে যদি আমি তোমাদেরকে বলি সাহিত্যে খেলা যে টপিকটা আছে না, অলমোস্ট সিমিলার, তাই তো। কিন্তু আমি তোমাদেরকে যে বলতেছি যে কখন সাহিত্যে বা কখন লেখালেখি করা উচিত, তোমাদের এই রচনার 3 নাম্বার যে পয়েন্টটা আছে না, যে যখন লিখে আমি কল্যাণ সাধন করতে পারবো, সমাজের কি করতে পারবো, সমাজের কল্যাণ সাধন করতে পারবো, এই দিকটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল সৃজনশীল করা পসিবল। বুঝতে পারছো? অথবা লেখার ক্ষেত্রে মহাপাপ কোনটা, ওই যে তোমাদের কি মনে আছে, যা অসত্য, অধর্ম এবং পরপীড়ন যেটার মাধ্যমে প্রকাশিত হয়, অসত্য, অধর্ম বা পরপীড়ন যদি তোমার লেখার মধ্যে থাকে তবে ওই ধরনের লেখা ধারণ করা কিন্তু মহাপাপ। সো এই 3 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট একটু ভালো মতো পড়বা। এরপর এমন একটা উদ্দীপক আসতে পারে, ধরো উদ্দীপকে একজন কবির নাম লেখা আছে, কবির নাম ধরলাম ধরো সাকিব। সাকিব, এই সাকিব নামের যে কবি আছে, তো জনাব সাকিব একটা উপন্যাস লেখার পর বহুকাল ফেলে রাখলেন এবং পরবর্তীতে সে যখন পড়লেন তখন উপন্যাসের কিছু ভুল ত্রুটি সে সংশোধন করলো এবং পরবর্তীতে সেটা প্রকাশ করায় তার ভক্ত, সমর্থক, জনপ্রিয়তার সংখ্যাও বেড়ে গেল। তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন দিকটার সাথে সাদৃশ্যপূর্ণ। তোমাদের কি 5 নাম্বার পয়েন্টটা মনে আছে যে কিছুকাল ফেলে রাখলে বিশেষ উৎকর্ষ পাওয়া যায় লেখালেখির? তো এই 5 নাম্বার পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। এবার একটু দেখো, তোমাদের কিন্তু বলা আছে যে সরলতার একটা পয়েন্ট আছে, যে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা একজন লেখকের ক্ষেত্রে। তো এই দিকটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লেখক একজন প্রকৃষ্ট লেখক তখনই হয় যখন তার পাঠকেরা তার লেখা খুব সহজে বুঝতে পারে। তো এই পয়েন্টটাও ভালো গুরুত্বপূর্ণ। এবং সামারাইজড যদি কিছু আসে তবে এটা আসবে যে বঙ্কিমচন্দ্রের এই লেখা প্রবন্ধ অর্থাৎ বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটার মাধ্যমে আসলে আমাদের সাহিত্যটা সামনের দিকে অগ্রসর হবে যদি আমাদের লেখকেরা বা নতুন প্রজন্মের লেখকেরা তার এই পরামর্শগুলা গ্রহণ করে। তো তোমরা একটু ভালো মতো আমি যেগুলা আইডেন্টিফাই করে দিলাম এগুলা নিয়ে একটু ভালো মতো লেখাপড়া করো। এরপরে যে রচনা সেটা হচ্ছে অপরিচিতা, এবং অপরিচিতা থেকে প্রশ্ন হবেই, প্রশ্ন হবেই, ঠিক আছে। মূলত এরকম হয়, যদি অপরিচিতা আসে তবে বিলাসী নাও আসতে পারে, যদি বিলাসী আসে তবে অপরিচিতা নাও আসতে পারে। একই সাথে অপরিচিতা এবং বিলাসী আসাটা একটু রেয়ার কেস, তারপরও বলা যায় না, কোনো কিছুই বাদ দিও না। অপরিচিতা থেকে কি প্রশ্ন আসবে?
চরিত্র ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। তো চরিত্রের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, এই মামা ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ এবং মামার হীনম্মন্যতা, হ্যাঁ মামার যে বৈশিষ্ট্য, মামার যেই বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো তোমরা দেখবা। বৈশিষ্ট্য বলতে তার নেগেটিভ ক্যারেক্টারটা আর কি, ঠিক আছে? এই যে তার মানসিকতা, হীনম্মন্যতা, এই দিকটা গুরুত্বপূর্ণ। তো যে কোনো র্যান্ডম একটা উদ্দীপক দিয়ে যে কোনো একটা ক্যারেক্টার বসায় কার সাথে সাদৃশ্যপূর্ণ সেটা থেকে আসতে পারে। এবং এই যে ব্যক্তিত্বপূর্ণ, হ্যাঁ ব্যক্তিত্বপূর্ণ যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে শম্ভুনাথ সেন। তো এই বাবা সম্পর্কে, কল্যাণীর বাবা সম্পর্কে তোমরা একটু ধারণা রেখো এবং ভালো মতো একটু পড়বা। হ্যাঁ, এবার একটু দেখো সৃজনশীল ম্যাক্সিমাম যেটা আসতে দেখা যায় সেটা হচ্ছে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নের যে দিকটা ছিল। ইভেন তুমি এখানে নারী শিক্ষা বা সেই কল্যাণী যে দেশের প্রতি ব্রত ছিল সেই দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে একটু তোমাদেরকে বলি, এই যে ব্রিটিশ ভারতীয় সমাজ বাস্তবতা ও যৌতুক প্রথার যে একটা করুণ পরিণতি ছিল, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটু সামারি করি, কল্যাণী ক্যারেক্টারের যে রিফ্লেকশনটা বা কল্যাণী কাকে রিফ্লেক্ট করে সেটা হচ্ছে নারী জাগরণ এবং নারী ক্ষমতায়নের যে দিকটা। আর চরিত্র থেকে মামা চরিত্রটা গুরুত্বপূর্ণ এবং শম্ভুনাথ চরিত্রটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং তৎকালীন সমাজের যে যৌতুক প্রথার করুণ পরিণতির দিকটা ছিল সেটা খুব সুন্দর মতো তোমাদের উদ্দীপকে থাকবে, তোমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবার ধরো আমি তোমাদেরকে একটু বলি, এই জিনিসটা যে সুশিক্ষার মর্যাদা ও ব্যক্তিত্ববোধের দৃঢ়তা, এই পার্টটাও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ এবং এই পার্ট থেকে বহুবার বোর্ডে প্রশ্ন হয়েছে, এটা আমরা দেখতেছি, বাট রিসেন্ট টাইমে কিন্তু হয়নি। ম্যাক্সিমাম প্রশ্নগুলাই দেখো একদম রিসেন্ট যদি বলো সেটা 2023, আর তোমরা হচ্ছে 2026, 23 গেছে, 24 গেছে, 25 গেছে, 26, তোমরা 4 নাম্বার ব্যাচ। তো এই জিনিসগুলো একটু মানে ভালো মতো দেখবা। দেখো সাহিত্যে খেলা, প্রথমত সাহিত্যে খেলা এটা তোমাদের সিলেবাস থেকেই নতুন ইনক্লুশন, সাহিত্যে খেলা। হ্যাঁ, আগে কখনো প্রশ্ন হয়নি, তাই গাইড টেস্ট পেপারে এটা নিয়ে খুব কম প্রশ্ন পাবা। এটা যদি নব্য লেখক আসে তবে আমার মনে হয় না সাহিত্যে খেলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে, কারণ এটার সাথে ওটা অল্টার হয়ে প্রশ্ন হতে পারে। এবার আমি তোমাদেরকে বলি, এই চ্যাপ্টারটা যখন পড়বা তখন এই যে সাহিত্যের উদ্দেশ্য, তোমরা যদি আমার ক্লাস করে থাকো, যদি এই সাহিত্যের উদ্দেশ্যের ক্লাসটা লাগে তোমরা কমেন্ট একটু জানাও, আমি আপলোড দিয়ে রাখবো। সাহিত্যের উদ্দেশ্য, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সাহিত্য খেলার মতো, সাহিত্য আনন্দ দান করে, হ্যাঁ সাহিত্য কারোর মনোরঞ্জন করে না, এই যে সাহিত্যের উদ্দেশ্য। তার সাথে একদম শেষে দেখবা সাহিত্য এবং শিক্ষার যে পার্থক্য। সাহিত্যটা কি? সাহিত্যটা মানুষ স্বেচ্ছায় গ্রহণ করে, কিন্তু এই শিক্ষাটা কি করে বলো তো? শিক্ষাটা মানুষ স্বেচ্ছায় গ্রহণ করতে চায় না, শিক্ষায় তথ্য নির্ভর হয়, বাট সাহিত্য মানুষের মনের দ্বারটাকে খুলে দেয়। এবার একটু দেখো, একটা আলাদা একটা প্যারা আছে যে স্বধর্মচ্যুত। হ্যাঁ, যখন একজন লেখক মানুষকে মনোরঞ্জন করতে লিখবে তখন তার লেখার মানটা কমে যাবে এবং সেই সিনারিওটাকে বলা হয় স্বধর্মচ্যুত, অর্থাৎ নিজের ধর্ম থেকে সরে আসা। হ্যাঁ, একজন সাহিত্যিক তার ধর্ম থেকে কখন সরে আসে? যখন সে অন্যকে মনোরঞ্জন করার জন্য তার লেখনী ধারণ করে। তো ওই প্যারাটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? ওই প্যারাটা একটু ভালো মতো পড়বা। আর এই যে একদম শুরুতে তোমাদের একটা লাইন ছিল না যে যারা বিখ্যাত শিল্পী তারা কিন্তু যে কোনো ধরনের কাজ করতে পারে, ঠিক আছে? তারা কাজটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। আমি যদি আরও তোমাদেরকে একটু ধরাই দেই তাহলে এই ব্যাপারটা দেখো, সাহিত্য নিয়ে খেলা করার ব্যাপারে শিল্পীর যোগ্যতা এবং অধিকার, এই পার্টটা গুরুত্বপূর্ণ। আর সাহিত্য যে খেলার নেয় এটা তোমাদেরকে বলবে, ঠিক আছে? তাহলে এই সাহিত্য খেলা থেকে কোন কোন দিক থেকে সৃজনশীল হতে পারে এটা আমি একটু দেখালাম। এবার দেখো বিলাসী যে রচনাটা, অনেক বড় রচনা, অনেক বড় একটা ছোট গল্প, তোমাদের বইয়ের সব থেকে বড় ছোট গল্প। বিলাসী থেকে যদি প্রশ্ন হয় তাহলে নেগেটিভ ক্যারেক্টার একটাই, তার জ্ঞাতি ক্ষুরো এবং বিলাসীর যে বিলাস পরায়ণ নেচারটা ছিল, এই দুইটা হচ্ছে চরিত্র ভিত্তিক। যদি সৃজনশীল হয় তবে এখান থেকে হতে পারে, ঠিক আছে? এবং তোমাদের একটু মনে রাখতে হবে, ছোট জাতের ওপর যে নিপীড়নটা হয়, ছোট জাতের ওপর যে নিপীড়ন অর্থাৎ বিলাসীর ওপর যে অত্যাচার বা সমাজপতিদের তৎকালীন বিহেভিয়ার, এই দিকটাও কিন্তু ফুটে উঠবে যে কোনো উদ্দীপকে। আমি তোমাদেরকে বলতেছি, এই যে এটা দেখো, রক্ষণশীল কনজারভেটিভ সমাজে, হ্যাঁ স্বার্থপর সমাজপতিদের স্বরূপ। এই স্বার্থপর সমাজপতিটা কিন্তু এই যে আমাদের চাচা ক্যারেক্টারটাকে বা চাচা ক্যারেক্টার থেকে আমরা সমাজের সমাজপতিদের একটা কি বলতে পারো যে একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই, ঠিক আছে? আর এই যে প্রথা বিরোধী ও সেবাপরায়ণ
নারী চরিত্রের স্বরূপ, মানে বিলাসী যেই বিলাস পরায়ণ যে নেচারটা ছিল তার, ঠিক আছে। তো এখান থেকে এইগুলা সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমি অর্ধাঙ্গী নিয়ে একটু কথা বলি, অর্ধাঙ্গী একটা প্রবন্ধ, এবং প্রবন্ধগুলো বরাবরই লেখার জন্য খুব টাফ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি বলি কোন কোন দিক থেকে প্রশ্ন হবে, প্রথমেই সেটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব। একদম নারী শিক্ষার গুরুত্ব, নারী এবং পুরুষের যে বৈষম্য, এই বৈষম্য কয়েকটা দিক থেকে আসে। প্রথমে শিক্ষার দিক থেকে আসে। হ্যাঁ, তোমরা দেখবা একটা লাইনই আছে যে ছেলেরা শামসুল ওলামা হয়, কিন্তু নারীরা কি নজমুল ওলামা হয়? ছেলেদের জন্য 4টা শিক্ষক রাখা হয়, বাট নারীদের জন্য কি রাখা হয়? ছেলেদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না, আর মেয়েদের বিদ্যালয়ের সংখ্যা খুঁজেই পাওয়া যায় না। এই যে শিক্ষার একটা দিক ছিল, সামাজিক একটা দিক ছিল, ঠিক আছে। আবার সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রেও নারীদেরকে বলা হয়েছে যে একটা পুরুষ 2টা নারীর সমান। আবার তুমি যদি দেখো অপার্থিব যে সম্পত্তিগুলো আছে, স্নেহ, মায়া, মমতা, সেখানেও পক্ষপাতিত্ব দেখি আমরা। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু শিক্ষা, অপার্থিব সম্পত্তি, অপার্থিব সম্পত্তি, সামাজিক সামাজিক ইত্যাদি বৈষম্যের দিক থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার একটু দেখো, সমাজের উন্নতিতে নারী ও পুরুষের সমান অবদান, এইটা ঘতে বলবে, এবং তোমার এখানে একটা মতামত চাবে, সপক্ষে সমর্থন চাবে, ঠিক আছে। তো এইটা একটু পড়বা, কারণ লেখক বা লেখিকা একদম শেষের দিকে তিনি কিন্তু বলছে সমাজের যদি উন্নতি করতে হয় তবে নারী এবং পুরুষের সমান অবদানই এই সমাজের জন্য প্রয়োজনীয়। কিন্তু সৃজনশীল আসার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক হবে, র্যান্ডম 2টা চরিত্র দিবে। হ্যাঁ, 2টা চরিত্র দিয়ে দিবে, ধরো 2টা নারী ক্যারেক্টার দিবে। একটা নারী দেখা যাবে তার স্বামী, সংসার, সব কিছুতে মনোযোগী, বাইরের দুনিয়া সম্পর্কে তার কোনো তোমার খোঁজ খবর নাই। তার স্বামী যদি অন্যায়ও করে থাকে, সে প্রতিবাদও করে না, কিছুই করে না, কারণ তার ভিতরে একটা মানসিক দাসত্ব কাজ করে, স্বামীর প্রভুত্ব কাজ করে। তো এরকম একটা নারী দিবে, যে নারীটা মানসিক দাসত্বে আবদ্ধ, এবং পরবর্তী যে নারীটা দিবে সে বলবে উচ্চশিক্ষায় শিক্ষিত, সেই নারীটা হচ্ছে চাকরি করেন এবং সমাজে খুব ভালো একটা অবস্থানে আছে, পরিবারে তার স্বামীর পাশাপাশি খুব শক্ত একটা হাল ধরছে, এবং স্বামী এবং স্ত্রী মিলে পরিবারটাকে সামনের দিকে আগায় নিয়ে যাইতেছে। সামনের দিকে আগানো মানে কি, তারা সচ্ছল হচ্ছে, তারা তাদের সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারতেছে, এবং তারা একটা সুখী দম্পতি। তো এই যে আত্মজাগরণে বলিয়ান কিছু নারী থাকবে সমাজে, বা নারীর যে ক্ষমতায়নের যে দিকটা, সেটা আরেকটা ক্যারেক্টারের ভিতরে প্রতিফলিত হবে। তো এই উদ্দীপকগুলাই না দেখবা বেশি আসতেছে এইগুলার থেকে, ঠিক আছে। তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবা এবং লেখার চেষ্টা করবা। এবার একটু দেখো যৌবনের গান। যৌবনের গানও একটা প্রবন্ধ, এবং এটা আসার সম্ভাবনা অনেক। যৌবনের গান টোটাল গল্পটা যদি আমি পড়ি, এই গল্পের 2টা দিক প্রকাশিত হয়। এক, যৌবনের বৈশিষ্ট্য। যৌবনের বৈশিষ্ট্য আবার 2 ধরনের পাই আমরা। একটা হচ্ছে দুর্বার। দুর্বার মানে কি বলতো, তারা কোনো কিছু আবিষ্কারের জন্য মহাকাশে চলে যায়, পানির নিচে চলে যায়, একদম পাহাড়ের একদম শীর্ষে উঠে যায়। এই যে দুর্বার দিকটা, সাহসী দিকটা, সেটা হচ্ছে যৌবনের বৈশিষ্ট্যের একটা পার্ট। আরেকটা দেখবা একটু সফট, মানব কল্যাণের যেই দিকটা, সেটা হচ্ছে যৌবনের মাতৃরূপ। তো এই 2টা পার্ট খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন দেখবা একটা উদ্দীপকে আসছে যে একটা ছেলে, তার যেরকম লাইফ নিয়ে কৌতূহল, খুব সাহসী, অপরদিকে দেখা যায় সেই ছেলেটাই যখন সমাজে কোনো ধরনের মানে কি বলে অব্যবস্থাপনা বা দুর্যোগ আসে, সবার আগে সে অগ্রণী ভূমিকা পালন করে। ধরো বন্যার একটা সিনারিও দিয়ে দিল, সেই ছেলেটা এই বানভাসী অঞ্চলে যে সবার উপকার করছে, ত্রাণ বিতরণ করছে, তাহলে উক্ত ছেলেটার ভিতরে কোন দিকটা প্রতিফলিত হয়েছে তোমাদের প্রবন্ধ অনুসারে, সেটা হবে যৌবনের মাতৃরূপ, ঠিক আছে। তাহলে যৌবনের বৈশিষ্ট্যের ভিতরে 2টা দিক পাবা, একটা দুর্বার, একটা মাতৃরূপ, এখান থেকে সৃজনশীল পেতে পারো। আর একটা জিনিস হচ্ছে, দেখবা একটা সমালোচনা করছিল, সেটা হচ্ছে বার্ধক্যের সমালোচনা করছিল। তিনি বলছিল যারা বার্ধক্যে আক্রান্ত তারা সমাজের জন্য কিন্তু মানে কি বলবো বাধা এক ধরনের। তো এই বার্ধক্য কারা? যারা পুরাতনকে আঁকড়ে, কুসংস্কারকে আঁকড়ে পড়ে থাকে, তারাই বার্ধক্যে আক্রান্ত। এটা কিন্তু বয়সের সাথে তুলনা দেয়নি। বার্ধক্য এমনও হতে পারে, নর্মালি আমরা বার্ধক্য বলতে বুঝি বয়সের ভারে নুজ হয়ে গেছে যারা, কিন্তু এটা কিন্তু মানসিক বার্ধক্য।
অনেকের বয়স কম থাকা সত্ত্বেও তারা পুরনোকে আঁকড়ে রাখে, তো তাদের একটা সমালোচনা করছে। তো এই চ্যাপ্টার থেকে যদি কোনো সৃজনশীল হয়, দেখবা বার্ধক্যের সমালোচনা অথবা যৌবনের যে বৈশিষ্ট্যের দুইটা দিক আছে, সেই দুইটা দিক থেকে যে কোনো একটা দিকের প্রশ্ন হবে। সো আমি বলবো কি, যৌবনের গানটা একটু পড়বা, এটা সোজা, এটা খুব কঠিন না, ঠিক আছে, এটা সোজা। ওকে, এবার কি বলতেছে দেখো, জীবন ও বৃক্ষ। এখন জীবন ও বৃক্ষ যদি তোমাদের এই রচনা থেকে যদি কোনো প্রশ্ন আসে, তবে আমরা যেটা দেখি যে আমাদের মানব জীবন গড়তে বৃক্ষের মতো নীরব সাধনা করতে হবে, এবং আমরা জানি তার যেটা প্রাপ্তি সেটাই তার দান। প্রাপ্তি ইকুয়ালস টু দান। তার মানে আমাদের জীবনটাও এরকম হওয়া উচিত যে আমরা নীরবে সাধনা করব, পরিশ্রম করব, পরিশ্রমের পর আমরা যে ফলাফলটা পাবো সেটা আমাদের প্রাপ্তি, এবং ফলাফলটা পাওয়ার পর সেটা যখন আমি সমাজে ছড়ায় দিব সেটা হবে আমার দান। তাহলে একটু খেয়াল করো, এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে নদী ও বৃক্ষের একটা তুলনা, হ্যাঁ, জীবন গঠনে নদী বা জীবনের প্রতীক হিসেবে বৃক্ষের ও নদীর, হ্যাঁ, পরস্পরের একটা তুলনা, এটা আসতে পারে। অথবা আমাদের জীবন কেন বৃক্ষের মতো হওয়া উচিত সেটা থেকে একটা প্রশ্ন হতে পারে। বুঝা গেল? ক্লিয়ার? এই অংশটা আমি আমার পেইড কোর্সে পড়াইছি, এখন তোমাদের জন্য আবার একটু রেকর্ড করে দিচ্ছি। এবার দেখো, গন্তব্য কাবুল থেকে যদি কোনো প্রশ্ন আসে, আমরা জানি এটা একটা ভ্রমণ কাহিনীমূলক রচনা, বিশাল বড়, ঠিক আছে। তো এই রচনাতে সৃজনশীল আসবে কালচারাল যে এক্সচেঞ্জগুলো হয় না, সেগুলা থেকে। আমি তোমাদেরকে বলি, উদ্দীপকে এই রচনায় তো অনেকগুলা দিক আছে, অনেক কিছু আছে। যাত্রা থেকে শুরু করে, দুর্গম পথ পার হওয়া থেকে শুরু করে, বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন দেশের কালচার, বিভিন্ন দেশের মানুষের দাড়ির রং বাহার, তাদের পরনের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, তাই না, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সব কিছু, অনেকগুলা দিক নিয়ে কিন্তু এই আমাদের গল্পটা। কিন্তু উদ্দীপকে যে কোনো একটা দিক থেকে আসবে। সেই যে কোনো একটা দিকের ভিতরে যদি আমি বলি, একটা মেকি চরিত্র ছিল, মনে আছে? ওই যে ফিরিঙ্গির ফিয়াঁসে, হ্যাঁ, সে বলছিল এটা সে নিজের হাতে বানায় নিয়ে আসছে, সে অ্যাকচুয়ালি আনছিল জাকারিয়া স্ট্রিটের থেকে কিনে। তো এই ক্যারেক্টার থেকে একটা আসতে পারে যে উদ্দীপকে এরকম একটা চরিত্রকে বসায় দিতে পারে। অথবা কৌতুকপূর্ণ একটা ক্যারেক্টার, মনে আছে ওই সর্দারজির কথা, যে সর্দারজি বলছিল এক এক অঞ্চলে এক এক ধরনের সালোয়ার বা কুর্তা বানাতে এক এক গজ কাপড় লাগে, মনে আছে না? আবার বন্ধুবৎসল বা বিপন্নের সহায়ক একটা চরিত্র আছে, ওই যে আফগান কর্মচারী যে আমাদের লেখকের পাশে বসে ভ্রমণটা করছিল। তো এই যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে বলবে আসলে মিলটা কার সাথে আছে, এটা গতে বলবে, গতে বলবে। আর ঘতে তোমাদের কি বলবে জানো? যে উক্ত দিক ছাড়াও গন্তব্য কাবুল রচনায় আরো অনেক দিকের বর্ণনা ছিল, ব্যাখ্যা দাও। বা তোমাদেরকে বলতে পারে উদ্দীপকটি গন্তব্য কাবুল গল্পেরই একটা খণ্ডাংশ মাত্র, সপক্ষ বা সপক্ষে যুক্তি খণ্ডন করো। বুঝতে পারছো তো? তো ইজি, খুব ইজি ব্যাপারটা। এবার একটু দেখো মাসি পিসি। মাসি পিসি থেকে যদি প্রশ্ন আসে, প্রথমত চরিত্র ভিত্তিক যদি প্রশ্ন আসে, তাহলে আসতে পারে অত্যাচারী চরিত্র, এদের ভিতরে থাকবে হচ্ছে যোগু, আর একটা থাকবে হচ্ছে গোকুল, হ্যাঁ, এই দুইটা ক্যারেক্টার। হ্যাঁ, আর যদি সংগ্রামী চরিত্র থাকে, তাহলে সংগ্রামী চরিত্রের ভিতরে থাকবে হচ্ছে মাসি পিসি, মাসি পিসি, এই যে এই দুইটা চরিত্র থাকতে পারে। এখন আসতে পারে যে মাসি পিসির কোন দিকটা প্রকাশিত পাইছে। তো মাসি পিসির আমরা দেখি সন্তান বাৎসল্য বা স্নেহবৎসল চরিত্রটাই প্রতিফলিত হয়েছে, অথবা তাদের সংগ্রামী বা সংগ্রামের কথাও কিন্তু রচনাতে আসছে। বুঝতে পারছো তো? আর আরেকটা হচ্ছে তৎকালীন সমাজে যে নারীর অসহায়ত্বের চিত্রটা ছিল, সেই দিকটাই যে কোনো উদ্দীপক থেকে আসতে পারে। বুঝা গেল? তার মানে এই যে দেখো, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী নারীর বহিঃপ্রকাশ, আর পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব ও অবমাননার স্বরূপ। ক্লিয়ার? তো মাসি পিসিটা সোজা খুব, এটা থেকে তোমরা অ্যান্সার ভালোই করতে পারবা। এরপরেরটা একটু দেখো, রেইনকোট। আচ্ছা, রেইনকোট থেকে যদি সৃজনশীল হয়, আমার মনে হয় এই যে হানাদার বাহিনীর যে নারকীয় যে ধ্বংসযজ্ঞ আছে, হ্যাঁ, ধ্বংসযজ্ঞ। আচ্ছা, এখানে যোগ্য বানানটা এমনি কেন লিখছি? যোগ্য বানানটা তো হবে এই যে ধ্বংসযজ্ঞ, ঠিক আছে। এটা পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ, নুরুল হুদা যে ক্যারেক্টারটা আছে তার পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ, তার সাহসিকতা বা দেশপ্রেমের দিকটা, অথবা মানুষের প্রতিরোধ এবং আত্মত্যাগ, ঠিক আছে, মানুষের প্রতিরোধ এবং আত্মত্যাগ। আর চরিত্রভিত্তিক যদি কোনো প্রশ্ন আসে, তবে এই ডক্টর আফাজ আহমেদ এবং ইসহাক,
এই ক্যারেক্টারটা যেটা হানাদার বাহিনীদের দোসর হিসেবে পরিচয় পাইছে এই দুইটা চরিত্র থেকে সৃজনশীল হতে পারে। তাই তাদের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? আর মিন্টুর মতো চরিত্রের ভূমিকা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিন্টুর মতো যে ক্যারেক্টারগুলো ছিল, গেরিলা যোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধাদের যে ভূমিকাটা ছিল, সেটা নিয়ে তোমাদের একটা সৃজনশীল আসতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবার একটু খেয়াল করো, কপিল দাস মুর্মুর এটাতে একদম নতুন। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে বা একটা উদ্দীপক দিয়েই প্রশ্ন হতে পারে এক টাইপের। সেটা কি জানো? এই যে অস্তিত্বের সংকট মোকাবেলায় আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের সংগ্রামী চেতনার স্বরূপ। ঠিক আছে, এই সংগ্রামী চেতনার এই দিকটা থেকে কপিল দাস মুর্মুরের প্রশ্ন হতে পারে। এটা নতুন তো, দেখবার টেস্ট পেপার কিংবা গাইডে এটার এনাফ রিসোর্স নাই। তোমাদের পরীক্ষাটা যদি হয় এবং তোমাদের পরীক্ষাতে যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন হয়, তবে নেক্সট ইয়ার থেকে হয়তো আমরা একটু বেশি কোয়েশ্চেন দেখতে পারবো গাইড কিংবা টেস্ট পেপারে। এবার লাস্ট, নেকলেস। হ্যাঁ, নেকলেস যেই গল্পটা খুব সুন্দর একটা গল্প, খুব মজার একটা গল্প। একটা দিক থেকেই সৃজনশীল হয়, তোমরা টেস্ট পেপারে দেখবা যে উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনের যে করুণ পরিণতি, বিশেষ করে মাদাম লুইসেল যে চরিত্রটা আছে বা গল্পের যে নায়িকা ক্যারেক্টারটা আছে, ঠিক আছে, এই নায়িকা ক্যারেক্টারটার দিয়েই তোমাদের হচ্ছে আসবে গ, যে কোনো গ, সেখানে এটা থাকবে। দেখো, সাধ্য ও সামর্থ্যের বাইরে উচ্চাভিলাষের পরিণতি, এটা থাকবে গতে। আর ঘতে বলবে আসলে কি করলে, বা অন্য একটা ক্যারেক্টারকে দিবে যে ক্যারেক্টারটা আসলে নিজেকে নিয়ে অনেক স্যাটিসফাইড, তার কি আছে কি নাই এটা নিয়ে সে বিচলিত না, সে তার জীবনটাকে খুব সুন্দর যা আছে তার মধ্যেই সন্তুষ্ট রাখে। তাহলে এই যে আত্মসন্তুষ্টির দিকটা আসলে যে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই পার্টটা থাকবে ঘতে ইনশাআল্লাহ। বলা যায়, শিওর না, কিন্তু এই দুইটা ছাড়া তো আর হওয়ার কথা না কোয়েশ্চেন। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের যে গদ্যাংশ। এবার একে একে পদ্যাংশতে আসি। দেখো, ঋতুবর্ণন। ঋতুবর্ণন কিন্তু আগের সিলেবাসে ছিল না, তোমাদের সিলেবাসে এটা অ্যাড করা হয়েছে এবং তোমাদের পরের যে সিলেবাস 27 ব্যাচ, সেখান থেকে কিন্তু কয়েকটা লাইন বাদ দিয়ে দিছে। তো এই ঋতুবর্ণনের সৃজনশীল যদি হয়, তবে ষড় ঋতুর ভিতরে যে কোনো একটা ঋতুর, হ্যাঁ, একটা বৈশিষ্ট্য দিবে। যে কোনো একটা ঋতুর একটা বৈশিষ্ট্য দিবে, বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন ঋতুটা হতে পারে বসন্ত, কারণ বসন্ত ঋতু রিলেটেড 10টা লাইন আছে। আমি এখানে একটা চার্ট করছি, বসন্ত, তারপর যেটা গুরুত্বপূর্ণ মানে ঋতুর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গ্রীষ্ম। আমি সিরিয়ালি দেই না এই কারণে, কারণ কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এই চার্টটা আমার মতে আমি সাজাই রাখছি। তারপর ধরো শরৎ, বর্ষা, হেমন্ত, শীত, ঠিক আছে? যে কোনো একটা ঋতু দিবে, যে কোন ঋতু নিয়ে কথা হচ্ছে। ধরো নবীন পল্লব, নতুন পাতা ফুটছে, তো সেই ঋতুর একটা বর্ণনা চাবে। যেহেতু 10টা লাইন তোমাদের বইতে আছে বসন্ত নিয়ে, তোমরা কি একটা ওয়ার্ড দিয়ে দিয়ে 10 বাক্য বানাতে পারবা না? ইজিলি বানাতে পারবা। তো এইগুলা থেকে যদি প্রশ্ন আসে, তবে গতে আসার সম্ভাবনাটা একটু বেশি। এখন ঘতে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে যে উক্ত ঋতু ছাড়াও ঋতুবর্ণন কবিতায় আরো অনেক ঋতু এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা আছে। তখন 6টা ঋতু নিয়ে তোমরা একটা সামারি ঠিক মতো লিখতেই পারবা। এবার যদি কোয়েশ্চেনটা একটু কঠিন করে, তবে যে কোয়েশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে মানব মনের যে একটা সম্পর্ক বা মানুষের জীবনযাত্রায় এই ঋতুর পরিবর্তন যে ভূমিকাটা রাখে সেটা। এটা অনেকটা তাহারেই পরে মনেও কিন্তু, কবিতায়ও কিন্তু একই জিনিসটাই প্রতিফলিত হয়, যে মানব মনের সাথে প্রকৃতির সম্পর্ক বা প্রকৃতির সাথে মানব মনের যে সম্পর্ক সেটা। আচ্ছা, এবার মাইকেল মধুসূদন দত্ত রচিত বিভীষণের প্রতি মেঘনাদ যদি আসে, এটা খুবই সোজা। এটার প্রেক্ষাপটটা অনেকটা আমাদের নবাব সিরাজউদ্দৌলা নাটকটার মতো, ঠিক আছে? দুইটা চরিত্র থেকে সৃজনশীল হতে পারে। একটা আমরা জানি দেশপ্রেমী বা চরিত্র, সেটা হচ্ছে মেঘনাদ এবং তার বীরত্ব, ঠিক আছে, বা মেঘনাদের যে বৈশিষ্ট্যটা আছে সেই নৈতিকতা কিংবা সাজাত্যবোধ থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? তোমরা মেঘনাদ ক্যারেক্টারটাকে ভালো মতো একটু পড়বা। আর আরেকটা চরিত্র যেটা ভিলেন বা আমরা বলতে পারি কাপুরুষের বা কাপুরুষতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিভীষণের যে আমরা ক্যারেক্টারটা পাই, সে নিজের জাত ছেড়ে দিছে, ভ্রাতৃত্ব, জ্ঞাতিত্ব সবকিছু জলাঞ্জলি দিয়ে অন্য পক্ষকে যে সাপোর্ট করছে, এবং ঘরের শত্রু যে বিভীষণ, এই বাগধারাটার অ্যাকচুয়াল ব্যাখ্যা তোমরা ইনশাল্লাহ করতে পারবে এটার সময়, ঠিক আছে? তাহলে এই বিভীষণের প্রতি মেঘনাদ থেকে আমরা যদি একটু দেখি যে মেঘনাদের গুণাবলী, তার দেশপ্রেম, তার সাজাত্যবোধ, তার নৈতিকতা ইত্যাদি দিক থেকে প্রশ্ন হতে পারে। আর বিধৃত বীরত্ব ও কাপুরুষতার জন্য আমাদের বিভীষণ ক্যারেক্টারটাকে একটু ভালো মতো পড়ে যেতে হবে। তুলনামূলক এটা অনেক সোজা, আমার মনে হয় না এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এটা সবাই পারবে। এবার দেখো, সোনার তরী।
মোস্ট ইম্পর্ট্যান্ট। সোনার তরী হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কবিতা, যেটা থেকে আসলে লেখাটা একটু টাফ, এটা আমি মানি। এই সোনার তরী কবিতাটা আসলে তোমরা যদি একটু পড়ো, এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষের মৃত্যুর অনিবার্যতা, অর্থাৎ মানুষ নশ্বর। মানুষ কি বলতো? মানুষ মরণশীল, মানুষ নশ্বর, হ্যাঁ, আর তার কর্ম অবিনশ্বর, বা কোনো ধ্বংস নাই, অবিনশ্বর, তাই না? অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে কর্মীর থেকে কর্মের মূল্য এই কবিতায় বেশি, তাই না? আচ্ছা, এবং মানুষের মৃত্যুর যে অনিবার্যতা আছে সেটাই কিন্তু এই কবিতার একটা মূল বিষয়, তাই না? তো আমি তোমাদেরকে একটু বলতেছি, তোমরা একটু ভালো মতো মনোযোগ দিও, যে মহৎ সৃষ্টিকর্মের যে কোনো মরণ নাই, বা এটা যে অবিনশ্বর, তার অবিনশ্বরতা সম্পর্কে তোমাদের ধারণা দিতে বলবে। তো তোমরা কবিতার আলোকে ধারণাটা দিও। এটা একটা দার্শনিক কবিতা বা দর্শনধর্মী কবিতা বা রূপক ধর্মী কবিতা, এই কবিতাগুলো কিন্তু একটু টাফ হয় লেখার, হ্যাঁ। তো এই যে দিকগুলো বলে দিলাম, এগুলো একটু ভালো মতো তোমরা পড়বা। এরপর দেখো বিদ্রোহী কবিতাটা। বিদ্রোহী কবিতাটাকে দেখলে একটু ভয়ানক, একটু বড় মনে হয়, কিন্তু এই কবিতা থেকে সৃজনশীল যদি আসে, কবি কিংবা কবির মতো মানুষের আত্মপরিচয় এবং তারা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে পারে সেটার দিকটা, বা বিদ্রোহের যে দিকটা আমি তোমাদেরকে একটু বলি। এই কবিতায় কিছু ঐতিহাসিক, কিছু পৌরাণিক চরিত্রের মাধ্যমে যে বিদ্রোহী মনোভাবের পরিচয়টা ঘটছে, সেখান থেকেই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের যে বিদ্রোহচারণ একটা কি বলে আচরণ, সেটা এই কবিতা সৃজনশীলে আসবে। এবং আরেকটা দিক আছে, ওই যে বলা আছে না যে আমি বাঁকা বাঁশের বাঁশরি, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য, অর্থাৎ একই সাথে তার প্রেম ও দ্রোহ, প্রেম ও দ্রোহের যে দিকটা, সেই দিক থেকে কিন্তু সৃজনশীল হতে পারে। উদ্দীপক বলতে পারে যে একটা মানুষ আছে, সে যারা নিপীড়িত, যাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের সাথে আসলে মিশে মন দিয়ে কথা বলে, তাদের মনের কষ্টটা সে বুঝতে পারে। তো এইটা হচ্ছে এই দিকটা। আর দ্রোহের দিকটা হচ্ছে ধরো অত্যাচারী মানুষের প্রতি তার যেই আচরণ, তার যেই বিরুদ্ধ বা বিপক্ষে যাওয়ার যে দিকটা, সেটা হচ্ছে দ্রোহের দিকটা। তো কবির যে মানবিক দিকটা আমরা প্রকাশিত হয় না, মনে আছে? আমি অবমানিতের মরম বেদনা, তারপর হচ্ছে এই ধরনের কিছু লাইন, আমি পথিক কবির গভীর রাগিনী, যেই লাইনগুলো দ্বারা আমাদের কবির তুমি বলতে পারো যে মানবিকতার যে দিকটা, হ্যাঁ, বিধ্বংসী যেই নেচারগুলো পাই না যে দিক কবিতার লাইন থেকে, সেই লাইনগুলো একটু ভালো মতো তোমরা পড়ে রেখো। এবার একটু দেখো সুচেতনা, এটা কিন্তু অনেক টাফ। এটা কি এই পুরা বাংলা বইয়ের অন্যতম টাফ যদি কিছু হয়ে থাকে, তবে এই সুচেতনা কবিতাটা, কারণ আগামাথা স্টুডেন্টদের বুঝতে খুব কঠিন লাগে, কষ্ট হয়, কিন্তু তুমি যদি একটু ভালো মতো মন দিয়ে ক্লাস করে থাকো, তাহলে আমার মনে হয় না এটা থেকে খুব ভয় পাওয়ার কিছু আছে। তো এখানে যে সৃজনশীলটা হতে পারে যে পৃথিবীর বর্তমান অবস্থাটা খুব খারাপ, পৃথিবী এখন গভীর অসুখ বা বিপর্যয়ের মধ্যে আছে, এই একটা দিক। এবং পৃথিবীর এই বিপর্যয় থেকে মুক্তি বা ক্রমমুক্তির জন্য প্রগতিশীল কিছু মানুষের যেই সাধনাটা প্রয়োজন, বা দীর্ঘমেয়াদী যে সাধনা প্রয়োজন, এটা থেকে প্রশ্ন হবে। এবং সুচেতনার হাত ধরেই পৃথিবীর যে ক্রমমুক্তিটা হবে, সেই আশাবাদের দিকটাও কিন্তু সৃজনশীলে আসতে পারে, ঠিক আছে? সৃজনশীলে আসতে পারে। ওকে, এবার যদি আমরা প্রতিদানে যাই, প্রতিদান থেকে কেমন সৃজনশীল হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রতিদান কবিতাটা খুবই শর্ট, সিম্পল একটা কবিতা। আমরা যদি দেখি, প্রতিদানে হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে, হ্যাঁ, এবং পরার্থে আত্মনিয়োজিত থাকতে হবে। তার মানে এই যে দেখো, অনিষ্টকারীর উপকার করার দিকটা, আর প্রীতিময় সম্পর্ক অথবা পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে ভালোবাসাপূর্ণ মানসিকতার যে ভূমিকাটা, বা আমি যদি বলি এই রচনাটা সরাসরি পরার্থপরতা নিয়ে, যে নিজের স্বার্থকে আমরা বাদ দিব, অর্থাৎ ক্ষুদ্র স্বার্থকে আমরা ত্যাগ করব, তবেই আমরা একটা বাসযোগ্য পৃথিবী গড়তে পারবো। এটাই কিন্তু কবির কাঙ্ক্ষিত একটা আশা বা আকাঙ্ক্ষা, বুঝতে পারছো? এবার একটু দেখো, তাহারই পরে মনে, এখান থেকে দুইটা জিনিস। এক হচ্ছে প্রকৃতি এবং মানব মনের সম্পর্ক। কেমন? প্রকৃতিতে যখন বসন্তের আগমন ঘটলো, হ্যাঁ, বসন্তের আগমন,
যখন ঘটলো তখন কবি মনে কি বলতো, কবি মনে কিন্তু বিষণ্ণতা, বিষণ্ণতা। প্রকৃতি যখন নতুনভাবে নতুনভাবে নতুন রূপ নিল তখন কবি কি শীতের রিক্ততা ভুলতে পারলো না, রিক্ততা বা শূন্যতা ভুলতে পারেনি। তার মানে এই দেখো, এই যে প্রকৃতির পট পরিবর্তন এবং আমাদের মানব মনের যে অবস্থাটা, এখান থেকেই তোমাদের সৃজনশীল আসতে পারে। হ্যাঁ, আরেকটা দিক হচ্ছে এই যে এটা, গতিময় স্বচ্ছন্দ জীবনে বিচ্ছেদ বেদনার প্রভাব বা স্মৃতি কাতরতার যে দিকটা, সেটা থেকে প্রশ্ন হয়, যদি তাহার এই পরে মনে থেকে প্রশ্ন আসে তবে। এবার একটু খেয়াল করো, পদ্মা যে কবিতাটা 14 লাইনের একটা সনেট, খুবই সোজা একটা সনেট, কিন্তু যত কম লাইন তত লেখার কন্টেন্ট কমে আসে। পদ্মা কবিতায় আমরা দুইটা দিক পাই, একটা হচ্ছে কল্যাণময় দিক। কল্যাণময় দিকের ভিতর থেকে ধরো উদ্দীপকে যদি বলে যে পদ্মা নদীর আশেপাশে যারা থাকে তাদের হচ্ছে পলি মাটির কারণে খুব সুন্দর ফসল জন্মায় এবং তারা সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে, ধরো এটা বলছে, তাহলে এটা পদ্মা নদীর কল্যাণময় দিকটা প্রকাশিত হয়েছে। কিন্তু অপরদিকে যদি বলে যে এই নদীর স্রোতে বহু সংসার ভেঙে গেছে, কিভাবে, যে নদীতে তলিয়ে গেছে, বন্যা হইছে, তো এই দিকটা কোন দিক, এই দিকটা হচ্ছে প্রমত্ত দিক, যে এই নদী এতই খরস্রোতা যে যাকে দেখে ভয়ঙ্কর কিছু জলদস্যু ছিল, হারমাদ নামক জলদস্যু ছিল, তারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। তো এই প্রমত্ত বা বিধ্বংসী দিক অথবা কল্যাণময় দিক থেকে এই চ্যাপ্টারের সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবার পদ্মা যদি হয়ে যায় 18 বছর বয়স, দেখো 18 বছর বয়স কিন্তু 32 লাইনের কবিতা। এই 32 লাইনের কবিতাটা দেখবা 12 লাইন এই কবিতার ইতিবাচক দিক দেওয়া, হ্যাঁ, প্রথম 12 লাইন, পরে 13 থেকে 24 নাম্বার লাইন দেখবা নেতিবাচক দিক, 18 বছর বয়স যে ভয়ঙ্কর, কেন ভয়ঙ্কর, এগুলা দিক দেওয়া। আবার 18 বছর বয়সের যে জয়ধ্বনি, জয়ধ্বনি মানে কি, এই যে লাস্ট 25 থেকে 32 নাম্বার লাইন, হ্যাঁ, যে কবি তারপরও 18কেই জিততে দেখছে। তো এই যে 3 ভাগে ভাগ করে নিবা, তাহলে উদ্দীপক থেকে আমরা যদি দেখি তরুণদের শক্তি, সাহস, উদ্দীপনা, বিশেষ করে এই ইতিবাচক দিকটা, অথবা এই যে ধরো এই যে ভুল সিদ্ধান্তের ফলে তারুণ্যের ধ্বংসাত্মক পরিণতি, এই যে নেতিবাচক দিকটা, হ্যাঁ, এবং দেখো দেশ ও মানব জাতির কল্যাণে 18 বছর বয়সের প্রশস্তির তাৎপর্য, এই যে লাস্টের 18 বছর বয়সে যে জয়ধ্বনি, এই 3টা দিক থেকেই তো এই চ্যাপ্টার সৃজনশীল হতে পারে। 18 বছর বয়সের দুর্বার দুর্দম রূপ, 18 বছর বয়সের ভয়ঙ্কর রূপ, এবং দেশ এবং জাতির কল্যাণে 18 বছর বয়সের যে ভূমিকা বা অগ্রণী ভূমিকা, এই 3টা দিক থেকেই সৃজনশীল হতে পারে। এবার দেখো ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969টা আসলে একটা দেশপ্রেম, সংগ্রাম এবং গণজাগরণের কবিতা, আমরা জানি। এখানে যে উদ্দীপকটা হবে দেখবা এই যে ভাষা শহীদদের ভূমিকা নিয়ে একটা উদ্দীপক হবে, এবং এই উদ্দীপকটা দেখবে এসএসসির একটা রচনা থেকে দিছে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 21-এর গল্প বা নামক একটা রচনা আছে, 21-এর গান। তো সেই 21-এ ওখানে তপু, রাহাত এবং গল্পকথক নামে একটা চরিত্র আছে। তোমরা দেখবা এটা হচ্ছে জহির রায়হানের লেখা একটা ছোট গল্প, এসএসসির বইতে ছিল। গাইড টেস্ট পেপারে গেলে দেখবা যে একজন বা 3 বন্ধু একসাথে কোনো জায়গায় যাচ্ছে, বা একজনই কোনো জায়গায় যাচ্ছে, যে দেখলো একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে সেও অংশ নিল। তার হাতে একটা প্ল্যাকার্ড, প্ল্যাকার্ডে বাংলায় লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই। হঠাৎ করে দেখা গেল কেউ একটা গুলি চালাইছে, সেই গুলিটা তার কোনো একটা জায়গায় আঘাত হানছে এবং সে মৃত্যুবরণ করছে। তো বলবে যে ওই ক্যারেক্টারটা বা তপু নামক ক্যারেক্টারটা আসলে কাদের প্রতিনিধিত্ব করে, তখন কি অ্যান্সার দিতে পারবা না যে ভাষা শহীদদের প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, এবং ঘতে কি বলবে জানো, যে উদ্দীপকটা মূল কবিতারই একটা খণ্ডাংশ, সম্পূর্ণাংশ না। এখন সম্পূর্ণ অংশ কেন হয়নি? কারণ উদ্দীপকটা তো শুধু ভাষা আন্দোলন নিয়ে লেখা আছে, কিন্তু মূল কবিতা ভাষা আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বা চেতনা নিয়ে বর্তমানের এই সংগ্রাম, গণজাগরণ বা দেশপ্রেম প্রকাশিত হয়েছে। বুঝতে পারছো? খুব সোজা দিকগুলাই আসবে। আচ্ছা, এবার একটু দেখো, এবার একটু খেয়াল করো, এই যে জাতীয়তাবাদের উজ্জ্বল উজ্জীবন ও দেশাত্মবোধের প্রেরণা, কিংবা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ওকে, দেখো এবার আমি কিংবদন্তির কথা বলছি, এটাই তো সেকেন্ড লাস্ট, তাই না? আমি কিংবদন্তি মানে তো আমাদের পূর্বপুরুষদের কথা বলতেছে। এই পূর্বপুরুষদের থেকে যদি কোনো সৃজনশীল হয়, তবে তাদের অত্যাচার এবং পরিশ্রমের দিক থেকে যে লাইনগুলো আছে না, যে তারা আমাদের উপরে কি কি অত্যাচার করছিল এবং তারা কতটা পরিশ্রমী ছিল, এই দুইটা দিক থেকে হতে পারে।
আলটিমেটলি আমাদের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে এই কবিতাটা লেখা, অর্থাৎ এই যে জাতিসত্তার অতীত ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রাম, এই কবিতার যে মূল বিষয় সেটা নিয়েই তোমাদের সৃজনশীলটা আসবে। এবার আসো প্রত্যাবর্তনের লজ্জা, এটাও একদম নতুন। প্রত্যাবর্তনের লজ্জাটা কি বলতো, একদম নতুন, সুতরাং রিসোর্স কম আছে গাইড কিংবা টেস্ট পেপারে। আচ্ছা, প্রত্যাবর্তনের লজ্জাতে যদি কোনো প্রশ্ন হয় তবে একটু মনে রাখবা স্বদেশ ছেড়ে যাবার কারণ। এখন স্বদেশ ছেড়ে যাওয়ার কারণ বা নগরমুখিতা কেন হয়? কারণ অর্থনৈতিক উন্নয়নের জন্য। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের জন্য মানুষ দেখা যায় যে নিজের স্বদেশটা ছেড়ে অন্য কোথাও গেছে, কিন্তু এর পরিণতিটা কি হয়? এর পরিণতিটা আসে হচ্ছে বিষণ্ণতা। ঠিক আছে, তো একটু মনে রাখবা যে স্বদেশ ছেড়ে যাবার কারণ ও পরিণতি থেকে তোমাদের সৃজনশীল হবে। এই প্রত্যাবর্তনের লজ্জা থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই গেল তোমাদের 12-12-24টা গদ্য পদ্য। এবার আমি যদি তোমাদেরকে উপন্যাস থেকে একটু বলি, যে উপন্যাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে আমি বলি প্রথমত চরিত্র দিয়ে হচ্ছে মজিদ ক্যারেক্টারটা, মিথ্যা মেকি, এই মজিদ ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। ভণ্ডপীরদের যে প্রতিনিধিত্ব করে সেই মজিদ ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ, বা তৎকালীন যেই মাজার কেন্দ্রিক ব্যবসা সেই দিকটা থেকেই তোমাদের মূলত প্রশ্ন হবে। আর এটা হচ্ছে একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ধরো কুসংস্কার এই দিক। এবার মজিদের মুখোমুখি ক্যারেক্টার বা বিপরীত ক্যারেক্টার যদি দেখো, এই জমিলা, হ্যাঁ, জমিলা বা আক্কাস, এই চরিত্র দুইটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমাজ পরিবর্তনের জন্য বা প্রতিবাদের প্রতীক হিসেবে আমরা এই ক্যারেক্টারগুলোকে একটু দেখব, যদিও আক্কাস ক্যারেক্টার ব্যাপ্তিটা কম, বাট জমিলা শেষের দিকে ভালো খেলা দেখায়। তো তোমরা একটু মজিদ চরিত্রটা আর জমিলা চরিত্র এবং রহিমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, রহিমা। আর মনে রাখবা এই যে মাজার কিংবা এ ধরনের মানুষদের যে সহকারী খালেক ব্যাপারীটা আছে, এই খালেক ব্যাপারী সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবা, মিস্টার খালেক। ওকে, এই হচ্ছে উপন্যাস। তো উপন্যাসের মূল থিম হবে মাজার কিংবা তৎকালীন সমাজের কুসংস্কার নিয়ে, মাজার কেন্দ্রিক কুসংস্কার। আর চরিত্রের ক্ষেত্রে আমি বলতেছি যে মজিদ এবং মজিদকে সহযোগী বা মজিদকে হেল্প করে এমন কিছু ক্যারেক্টার, বিশেষ করে খালেক ব্যাপারী এবং রহিমা যে সাইলেন্ট ক্যারেক্টারটা আছে, হ্যাঁ, এই চরিত্রটা একটু ভালো মতো পড়বা। আর এদের বিপরীত যদি কোনো চরিত্র পাও তবে জমিলা এবং আক্কাসকে খুব ভালো মতো আত্মস্থ করতে হবে তোমাদের। এই গেল। আচ্ছা, উপন্যাস। এবার যদি আমি নাটকের কথা বলি তোমাদের, নাটক থেকে সৃজনশীল খুব ইজি হবে, অনেকটা বিভীষণের প্রতি মেঘনাদের মতো হবে। দুই ধরনের ক্যারেক্টার, এক হচ্ছে দেশদ্রোহী ক্যারেক্টার, আর একটা হচ্ছে দেশপ্রেমিক ক্যারেক্টার। দেখো, দেশদ্রোহী, হ্যাঁ, চরিত্র, আরেকটা হচ্ছে দেশপ্রেমী চরিত্র। এক মিনিট, দেশ প্রেমী চরিত্র। আচ্ছা, এই দুই ধরনের ক্যারেক্টার, ধরো আমি যদি বলি ঘসেটি বেগম কিংবা বাকিরা, মীর জাফর থেকে শুরু করে বিশ্বাসঘাতকের প্রতীক যারা, তারা এটার মধ্যে পড়বে। আর মীর মর্দান, মোহনলাল, তোমার হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, এই দেশপ্রেমী ক্যারেক্টারের মধ্যে পড়বে। এখান থেকে আসবে হচ্ছে এমন একটা উদ্দীপক দিতে পারে বা কোয়েশ্চেন এরকম দিতে পারে যে নিজের মানুষের বিশ্বাসঘাতকতার কারণেই আজ নবাবের এই পরিণতি। বুঝতে পারছো? তাই একটু এই দেশদ্রোহী এবং দেশপ্রেমী এই দুইটা ক্যারেক্টারগুলোকে যদি তুমি আলাদা করে ফেলতে পারো তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল লিখতে পারবা। সৃজনশীলের মূল থিম হবে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা অথবা দেশপ্রেম, দেশপ্রেম। ঠিক আছে, দেশপ্রেম। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা দিক নির্দেশনা যে কোন কোন দিক থেকে একটা চ্যাপ্টার সৃজনশীল হতে পারে, এবং পর্যায়ক্রমে তোমাদের এমসিকিউ ক্লাস কিংবা আরও দিক নির্দেশনামূলক ক্লাস আমি দিতে থাকবো। তো এই ক্লাসটাতে কতটুকু উপকৃত হলা অবশ্যই কমেন্টে জানাবা, এবং কমেন্টে জানাবা আর কি ধরনের ক্লাস প্রয়োজন, সেক্ষেত্রে আমার ক্লাসগুলো তৈরি করতে একটু সুবিধা হবে। তো ভালো থাকো এবং একটু পড়তে থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।